সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। ইসরায়েলে এখন শুধুই হতাশা আর ব্যর্থতার গল্প। নিজেদের ব্যর্থতা ঢাকতে কত কিছু করার চেষ্টা করছে দখলদার বাহিনী। কোনো কারণ ছাড়া পশ্চিম তীরের জেনিন এবং তুলকারেমে ফিলিস্তিনিদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। দক্ষিণ লেবানন থেকে সেনা না সরিয়ে প্রত্যাহারের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভোটারদের দেখানোর চেষ্টা করছেন ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে তিনি আপোষহীন। কিন্তু এসব পদক্ষেপের মাধ্যমে তিনি কি পরাজয়ের লজ্জা ঢেকে রাখতে পারছেন? ইসরায়েলের সাবেক জেনারেল গিওরা আইল্যান্ড বলেছেন, এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে শেষ হয়েছে। তিনি বলেন, হামাসের উপর ইসরায়েলের যে কৌশলগত প্রভাব ছিল নেতজারিম করিডোর খুলে দেওয়ার মাধ্যমে তা হাতছাড়া হয়ে গেছে। আমরা এখন হামাসের করুণার উপর নির্ভরশীল। জেনারেল আইল্যান্ড স্বীকার করেন, ইসরায়েলের যুদ্ধের প্রধান লক্ষ্যগুলোর একটিও পূরণ হয়নি। তার মতে হামাসই তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। গাজায় ইসরায়েলের কথিত জেনারেলস প্ল্যানের মাস্টার মাইন্ড জেনারেল আইল্যান্ড উত্তর গাজায় মানবিক সহায়তা বন্ধ করা, বাসিন্দাদের বিতাড়িত করা এলাকাটি খালি করা এবং সেখানে নিবিড় সামরিক এলাকা গড়ে তোলার রূপরেখা দিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনি যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে এই পরিকল্পনা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, অনেক ইসরায়েলি সেনা কান্না করতে করতে গাজা উপত্যকার নেতজারিম অক্ষ ছেড়েছেন। গাজা ছাড়ার সময় তারা বলেছেন, যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসেন তাহলে তাদের ভাগ্যে মৃত্যু ছাড়া আর কিছুই জুটবে না। চ্যানেলটির বরাতে সংবাদ সংস্থা রাই আল ইউম জানিয়েছে, গাজা সিটি এবং উপত্যকার উত্তরাংশকে মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে আলাদা করার জন্য নেতজারিমে বিপুল সেনা মোতায়েন করা হয়েছিল। কিন্তু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর শর্ত অনুযায়ী তারা সেই অঞ্চল ছেড়ে গেছেন। আল ইউম বলেছে, চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সেনারা বলেছেন, তারা মনে করেন 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করছেন তা বৃথা গেছে। ইসরায়েলের দৈনিক হারেটস এর সামরিক বিশ্লেষক আমোস হারিল বলেছেন, নেতজারিম করিডোর দিয়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার যে দৃশ্য দেখা গেছে তাতে ইসরায়েলের জয়ের ভ্রম দূর হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিপূর্ণ বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধুলোয় মিশে গেছে। আমোস হারিল বলেন, নেতজারিম বাড়ি দিয়ে পায়ে হেঁটে লাখ লাখ মানুষ নিজেদের বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির দিকে যেভাবে ফিরেছে, তাদের মধ্যে যে উৎসবের আমেজ ছিল তাতে মনে হয়েছে যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটেছে। এই বিশ্লেষক বলেন, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছিলেন নেতানিয়াহু। গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বসতেই রাজি হননি। হামাসকে পুরোপুরি পরাজিত করার একটি মরীচিকা দেখিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি বলছে এখন এসব নিয়ে নেতানিয়াহুর আর মাথা ঘামানোর সুযোগই নেই। হামাসের শক্তি আগের তুলনায় বেড়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর বিপুল সংখ্যক নতুন সদস্য নিয়োগ দিয়েছে হামাস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কংগ্রেসের কিছু সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 10 থেকে 15,000 নতুন সদস্য নিয়োগ দেওয়া হয় তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসে। সূত্রগুলো জানিয়েছে, হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ। খবরে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করে গাজায় হামাস যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমান সংখ্যক যোদ্ধা নিয়োগ দিয়েছে। তার মানে তাদের জনশক্তি হ্রাস পায়নি। ব্লিংকেন সতর্ক করে দিয়ে বলেন, এই ঘটনা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতির জানান দেয়। তিনি বলেন, প্রতিবার যখনই ইসরায়েল কোনো এলাকায় তার সামরিক অভিযান শেষ করে তখনই হামাস যোদ্ধারা সেখানে পুনরায় সংগঠিত হয়, তারা পূর্ণ দমে যুদ্ধে আবির্ভূত হয়। এ নিয়ে
হামাসের সামরিক মুখপাত্র আবু উবায়দার বক্তব্য তুলে ধরে রয়টার্স। তিনি জুলাইয়ে বলেছিলেন তারা হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ করতে সক্ষম হয়েছেন। রয়টার্স বলেছে যুদ্ধবিরতির পর থেকে গাজায় হামাসের উপস্থিতি ব্যাপক পরিসরে দৃশ্যমান হয়েছে। হামাস পরিচালিত প্রশাসন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহাল এবং উপত্যকার বেশ কিছু অংশে মৌলিক পরিষেবা পুনরুদ্ধার করেছে। এই সপ্তাহে আল জাজিরার এক তথ্যচিত্রে হামাসের নিহত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের এমন কিছু দুর্দান্ত সাহসিকতার চিত্র প্রকাশিত হয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি। এরপর ইসরায়েলি মিডিয়াগুলো আলোচনায় সরব হয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 বলেছে তথ্যচিত্রটি 2023 সালের 7 অক্টোবর তেল আবিবের গোয়েন্দা ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। চ্যানেলটি বলেছে আল জাজিরা পরিচালিত তদন্তে এমন তথ্য প্রকাশ পেয়েছে যা থেকে প্রমাণিত হয় আল আকসা ফ্ল্যাড অভিযানের আগে হামাসের কাছে প্রয়োজনীয় তথ্য এবং ডিভাইস ছিল, কিন্তু আগাম হামলা প্রতিরোধে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা কোনো কাজে আসেনি। এই সপ্তাহে সর্বশেষ বন্দি বিনিময়ের সময় গাজা সিটির প্রাণকেন্দ্রে যে অনুষ্ঠানে ইসরায়েলি বন্দীদের নিয়ে আসা হয় সেখানে হামাসের এলিট যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাওর রাইফেল দেখা গেছে বলে জানিয়েছে আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বসতিগুলোতে হামলার সময় হামাস এসব রাইফেল জব্দ করেছিল বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 4 সেনাকে হস্তান্তরের জন্য স্থাপিত মঞ্চে আনা হলে তাদের পাশে থাকা হামাসের যোদ্ধাদের এই অস্ত্র সবার নজরে আসে। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে নিজেদের সামর্থ্যের বার্তা পৌঁছে দিতে এই অনুষ্ঠানকে সূক্ষ্মভাবে কাজে লাগিয়েছে হামাস। যখন সেনাদের মঞ্চে আনা হয় তখন তারা একে অপরের হাত ধরেছিলেন, হাসছিলেন এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। হামাস বলেছে তারা তাদের বহু কমান্ডার ও সদস্য সহ শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে ইসরায়েলকে বাধ্য করেছেন। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে আল আকসা ফ্ল্যাড অভিযানের সুবাদে এমন সব বীর সংগ্রামী ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন যাদের পক্ষে জীবিত অবস্থায় ইহুদিবাদীদের কারাগার থেকে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। বিবৃতিতে বলা হয়, আজ আমরা অপরাধী ইসরায়েলকে তার কারাগারের দরজা খুলে দিতে বাধ্য করেছি যাতে আমাদের বীরেরা মুক্তি পান। তাদেরকে মুক্ত করা ছিল আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি। আমরা আমাদের জনগণকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে স্বাধীনতা ও স্বাধিকার অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রামের পথ ত্যাগ করব না। হামাসের বীরত্বের পাশাপাশি তাদের সুউচ্চ নৈতিকতার দিকও ফুটে উঠেছে। চুক্তির আওতায় সম্প্রতি মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সেনারা তাদের সঙ্গে হামাসের মানবীয় ও সদাচরণের কথা অকপটে স্বীকার করেন। লিয়াত ইতজিলি নামের এক নারী সেনার সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা আমার সঙ্গে ভালো আচরণ করেছেন, আমাকে হুমকি দেননি, আমার নিজস্ব পোশাক পরার অনুমতি দিয়েছেন, এমনকি আমার চশমা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। মুক্তির পর দানিয়েল নামে আরেক ইসরায়েলি সেনা আল কাসাম ব্রিগেডসের কমান্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে লিখেছেন, আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবীয় আচরণ করার জন্য আমি আন্তরিক চিত্তে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তার জন্য ছিলেন বাবা ও মায়ের মতো এবং সে যখনই চাইতো তখনই আপনারা নিজস্ব কক্ষে তাকে ঢোকার সুযোগ দিতেন। ফলে সে ভাবত আপনারা সবাই তার বন্ধু। শুধু বন্ধুই নন, বরং তার ঘনিষ্ঠ ও প্রকৃত আত্মীয় স্বজন। আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব, কারণ আমার ছোট্ট মেয়েটি কোনো মানসিক ক্ষতির শিকার না হয়েই গাজা থেকে ফিরে এসেছে। ইয়োখাভিত লিউশ তার নামে আরেক ইসরায়েলি বন্দীর সাক্ষাৎকারে বলেন, আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই হামাসের যোদ্ধারা বললেন তারা পবিত্র কোরআনে বিশ্বাস করেন এবং তারা আমাদের কোনো ক্ষতি করবেন না, বরং নিজ সহযোগীদের সঙ্গে যে আচরণ করেন আমাদের সঙ্গেও সেরকম আচরণ করা হবে।
তারা ছিলেন খুব ভালো মানুষ। আমাদের এবং তাদের খাবারে কোনো পার্থক্য ছিল না। অ্যালমুক হোল্ডেস্টাইন নামে ৪৮ বছর বয়সী এক বন্দী বলেছেন, হামাস সদস্যরা আমার এবং আমার ৩ সন্তানের জীবন রক্ষার জন্য ইসরায়েলি বোমা বর্ষণের মুখে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক লিখেছে, এ থেকেই বোঝা যায় ফিলিস্তিনি যোদ্ধারা কতটা উন্নত নৈতিক ও মানবিক নীতিমালা মেনে চলেন। গাজায় এখন ঈদের খুশি চলছে। কয়েক লাখ ফিলিস্তিনি এই সপ্তাহে উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরেছেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘর অক্ষত নেই। তারপরও প্রায় 15 মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। নেতজারিম করিডোর পাড়ি দিয়ে উত্তর গাজায় আসেন এসব ফিলিস্তিনি। অনেকে ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার বাসিন্দা 22 বছরের তরুণী লামিস আল ইয়াউদি দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরতে পেরে খুবই আনন্দিত। তিনি বলেন, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে সুখের। আমার মনে হচ্ছে আমি এতদিন মৃত ছিলাম, আজ আমার দেহে জীবন ফিরে এসেছে। খবরে বলা হয়, উত্তর গাজার অধিবাসীরা নেচে গেয়ে স্বজনদের জড়িয়ে ধরে এই ঘোরাফেরা উদযাপন করছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এই সপ্তাহে বলেছেন, গাজার বিজয় ফিলিস্তিনের সব মানুষের বিজয়। একই সঙ্গে এই অঞ্চলে যারা গাজার প্রতিরোধ সংগ্রামকে সমর্থন জুগিয়েছে তাদেরও বিজয়। যুদ্ধের ফলাফল সম্পর্কে তিনি বলেন, আল-আকসা ফ্লাড অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হামাস এবং এই অঞ্চলের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করার ইসরায়েলি প্রকল্প পরাজিত হয়েছে। ইসরায়েলের কান 11 চ্যানেলে সপ্তাহের শেষের দিকে ইসরায়েলের মেতুলা কাউন্সিলের প্রধান ডেভিড আউজৌলের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে। আউজৌলে হিজবুল্লাহর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি আত্মসমর্পণ চুক্তি করতে বাধ্য হয়েছেন মন্তব্য করে কাউন্সিলের প্রধান বলেন, এর মাধ্যমে হিজবুল্লাহ পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে এবং ভবিষ্যতে আরও বড় ধরনের হুমকি তৈরি করবে। চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আজৌলে বলেন, এখন লেবাননের কফরকেলা, আদিসা, খিয়াম ও অন্য গ্রামগুলোর বাসিন্দারা ফিরে আসবেন, আবার ঘর বাড়ি বানাবেন, আরও শক্তিশালী হয়ে 7 অক্টোবরের মতো ইসরায়েলের ঢুকে হামলা চালাবেন। লেবাননের প্রতিরোধ সংগঠনের সঙ্গে ইসরায়েল চুক্তিতে বাধ্য হওয়ার পর থেকে অনেক ইসরায়েলি বিশ্লেষক এই চুক্তিকে আত্মসমর্পণ বলে অভিহিত করে আসছেন। আজৌলের বক্তব্য তাদের হতাশাকে আরও বাড়িয়ে তুলবে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবারও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং জেনিন ও পশ্চিম তীরের অন্যান্য স্থানের পরিস্থিতিও আমাদের নখদর্পণে রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী সরকার যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অভিযানগুলো আরও তীব্রতার সঙ্গে শুরু হবে। উপসংহারে বলা যায়, ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের জন্য অসাধারণ একটি সপ্তাহ কেটেছে। জয়ের আনন্দে ফুরফুরে ছিলেও ফিলিস্তিন এবং ফিলিস্তিনি সহায়তায় এগিয়ে আসা মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠন। কিন্তু এই জয়ই শেষ নয়। হামাসের সর্বশেষ বিবৃতিতে যেমনটি বলা হয়েছে, আমরা আমাদের জনগণকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জন না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রামের পথ ত্যাগ করব না। সংগ্রাম চলছে, চলবেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।